আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষ আসলে কোথায় বাস করে? এই শরীরের ভেতরে, নাকি এই শরীরটা শুধু একটা খোলস আর মানুষ থাকে অন্য কোথাও, চিন্তার ভেতরে? আজকে আমরা একটি নিষিদ্ধ সোভিয়েত গবেষণা সম্পর্কে আলোচনা করব, যার নাম হচ্ছে ভস্টক প্যারাডক্স। এই গবেষণাটি ভস্টক নামে একজন সোভিয়েত বিজ্ঞানী সম্পাদন করেন। এই বিজ্ঞানী অ্যান্টার্কটিকার বরফের নিচে একটি মাইক্রোব্যাকটেরিয়াল প্রাণী খুঁজে বের করেন, যেটি প্রায় ৩,৫০০ বছরের বেশি সময় ধরে ঘুমিয়েছিল এবং সেই সময়ে সে কোনো খাবার গ্রহণ করেনি এবং সম্পূর্ণ অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। পরবর্তীতে এই বিজ্ঞানী এই প্রাণী থেকে প্রাপ্ত তথ্য সংগ্রহ করে তা মানুষের উপর প্রয়োগ করার চেষ্টা করেন এবং সেখান থেকে এমন একটা ভয়াবহ ফলাফল তৈরি হয়, যার ফলে সোভিয়েত ইউনিয়ন এই গবেষণাকে সম্পূর্ণ বন্ধ করে দেয় এবং এই গবেষণার ফলাফল দীর্ঘদিন পর্যন্ত লুকায়িত রাখে। পরবর্তীতে সেই গবেষণার রিপোর্ট দিমিত্রি সোকলভ নামে একজন সোভিয়েত কর্মকর্তার হাতে এসে পড়ে এবং তিনি তার ডায়েরিতে এই গবেষণা সংক্রান্ত বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করেন। আজকে আমরা সেই ডায়েরি থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এই গবেষণা সম্পর্কে জানার চেষ্টা করব। ডায়েরিতে দিমিত্রি লেখেন, আমার নাম দিমিত্রি সোকলভ। আমি মস্কোর ফেডারেল আর্কাইভ সার্ভিসে কাজ করি। গত 18 মাস ধরে আমার কাজ খুব সাধারণ। ভেঙে যাওয়া সোভিয়েত সরকারি দপ্তরগুলোর পুরনো নথি স্ক্যান করা, ডিজিটাল করা এবং তালিকাভুক্ত করা। এই কাজ ভীষণ একঘেয়ে। পেনশনের হিসাব, চিঠিপত্র, 5 সাল মেয়াদী পরিকল্পনা, যেগুলো 40 সাল আগেই ব্যর্থ হয়েছে। একটা সাম্রাজ্য ভেঙে পড়লে সে তার পেছনে শুধু এক ধরনের কাগজই রেখে যায়। 2023 সালের ডিসেম্বর মাসে আমাকে নতুন একটা ফাইলের ব্যাচ দেওয়া হয়। নাম মিনিস্ট্রি অব জেনারেল মেশিন বিল্ডিং। কাগজে কলমে এটা ছিল শিল্প যন্ত্রপাতি দেখভালের দপ্তর, কিন্তু বাস্তবে এটা ছিল সোভিয়েত মহাকাশ কর্মসূচির ছদ্মবেশ। এই ধরনের ফাইলে সাধারণত যা থাকে, রকেট উৎক্ষেপণের সময়সূচি, মহাকাশচারীদের রোটেশন লগ, সবই অনুমানযোগ্য। তারপরই হঠাৎ করে আমি একটি ফোল্ডার খুঁজে পাই, লেবেল করা দোসিয়ার 1971V। ফোল্ডারটি দড়ি দিয়ে বাঁধা ছিল, কিন্তু দড়িটা এত পুরানো যে বাদামি সুতো হয়ে গেছে। ভেতরের পাতাগুলো ভঙ্গুর, প্রান্তগুলো হলুদ, কোথাও কফির দাগ, কোথাও শুকিয়ে যাওয়া পানির গোল গোল ছাপ। আর হাতের লেখা, নাম লেখা ছিল ডক্টর অ্যালেক্সি ভস্কভ। শুরুর পাতাগুলোর লেখা পরিষ্কার, গোছানো, একজন আত্মবিশ্বাসী বিজ্ঞানীর হাতের লেখা। কিন্তু যতই সামনে এগোই, অক্ষরগুলো ছোট হতে থাকে, কোনাকুনি, নিচের দিকে ঢলে পড়া, যেন লেখক ধীরে ধীরে নিজের হাতের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন। ফোল্ডারের গায়ে অফিসিয়াল শ্রেণীবিভাগ লেখা ছিল দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানের জন্য পরীক্ষামূলক খাদ্য সংরক্ষণ গবেষণা, ফলাফল অনিশ্চিত, প্রকল্প বাতিল। শুনতে নিরীহ, কিন্তু ভেতরে ছিল একটা জিনিস যেটার কোনো মানে হয় না। একটা ছোট ধাতব বাক্স, সামরিক, সবুজ রং, কোনায় কোনায় মরিচা, ঢাকনায় ফিকে সিরিলিক অক্ষরে লেখা, শুধু চিকিৎসা পর্যালোচনার জন্য, নকল করা নিষিদ্ধ। আমার এটা খোলা উচিত ছিল না। আর্কাইভের নিয়ম অনুযায়ী ফিল করা কিছু পেলে সরাসরি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠাতে হয়, কিন্তু তালাটা ছিল খুব পুরানো, হুকটা ঢিলা, একবার স্ক্রু ড্রাইভার ঘোরাতেই খুলে গেল। ভেতরে ছিল 6টা রিল টু রিল অডিও টেপ। প্রতিটায় লেখা ছিল 1971 সালের ফেব্রুয়ারি থেকে 1974 সালের নভেম্বর, 3 বছর। আর নিচে একটা ছোট হাতে লেখা নোট, কালি ফিকে হয়ে আসা বাদামি। আমি পড়ে নিঃশ্বাস আটকে গেল। আপনি যদি এটা পড়ে থাকেন, তবে সম্ভবত আমি মৃত। এই রেকর্ডগুলো ফ্যাসিলিটি 33-এ আমরা যা করেছি তার দলিল। আমি ক্ষমা চাই না, আমি বোঝার অনুরোধ করি, এ ভস্কভ। পরবর্তী 1 সপ্তাহ আমি শুধু 2টা কাজ করেছি। 1, ভলকভের লগ পড়েছি। 2, এই টেপগুলো শুনেছি এবং ধীরে ধীরে বুঝতে শুরু করেছি। আমি এখন এমন কিছু মুখোমুখি হয়েছি যেটা আসলে কখনো আর্কাইভে থাকার কথা ছিল না। 1971 সালে সোভিয়েত বিজ্ঞান একটা বড় সমস্যায় আটকে যায়। সমস্যাটা সহজ করে বলি, মঙ্গল গ্রহে যেতে হলে মানুষকে বছরের পর বছর মহাকাশে থাকতে হবে, কিন্তু মানুষকে প্রতিদিন খেতে হয়, ঘুমাতে হয়, শরীর নড়াতে হয়, তা না হলে পেশি নষ্ট হয় বা হাড় দুর্বল হয়ে যায়। তখন একটা আইডিয়া আসে, মানুষকে ঘুম পাড়িয়ে রাখা যায় কিনা। পুরোপুরি ফ্রিজিং করে নয়, কারণ বরফ পড়লে কোষ ফেটে যায়, বরং একটা ভাল্লুক বা একটা ব্যাঙ যেরকম শীতকালে ঘুমিয়ে থাকে, সেরকম এক ধরনের কৃত্রিম নিদ্রা। বিজ্ঞানীরা একে বলে কেমিক্যাল ক্রোনোসিস, মানে শরীরকে প্রায় থামিয়ে দেয়া, কিন্তু পুরোপুরি মেরে ফেলা নয়। ভলকভ এবং তার টিম একটা বিশেষ রাসায়নিক দ্রব্য তৈরি করে,
যার নাম K9। সহজ করে বললে ভলকোভ নিজের নোটে যাকে বলে ক্যাটালিস্ট, কিছু এনজাইম, ভাল্লুকের শরীরে পাওয়া যায় এমন কিছু এনজাইম যেটা ব্যবহার করার মাধ্যমে মানুষের চেতনা আলাদা করা যায়। এই মিশ্রণের মাধ্যমে শরীর এমন একটা অবস্থায় থাকে যেখানে এখনো বেঁচে থাকে কিন্তু আসলে জেগে থাকে না। এই কেমিক্যালের লক্ষ্য ছিল মানুষের শরীরের হার্টবিট বা হৃদস্পন্দন খুব ধীরে চলবে, শ্বাস প্রশ্বাস কমে যাবে এবং মস্তিষ্ক শুধু এতখানি কাজ করবে যাতে তার জীবন টিকে থাকে কিন্তু চেতনা থাকে না। কিন্তু না, একই সময়ে আমেরিকা, ব্রিটেন এবং জাপানেও এ ধরনের গবেষণা চলছিল। পার্থক্য একটাই, সোভিয়েতরা থামেনি। এখানেই ভস্টক প্যারাডক্সের শুরু। 3জন মানুষ এই পরীক্ষায় অংশ নেয় কারণ ভলকোভের নথিতে 3জনের নাম পাওয়া যায়। তাদেরকে বলা হয়েছিল সাবজেক্ট আলফা, বিটা এবং গামা। কাগজে তারা শুধুই নাম্বার, কিন্তু বাস্তবে তারা ছিল মানুষ। সাবজেক্ট আলফা, যার নাম ইউরি, বয়স 34, পেশায় পদার্থবিদ। তার অপরাধ, সে এমন এক গণিতের উপর গবেষণা করেছিল আদর্শগতভাবে বিপজ্জনক, নন ইউক্লিডিয়ান জ্যামিতি, এমন গণিত যা বলে বাস্তবতা সবসময় সোজা লাইনে চলে না। আর তার শাস্তি 15 বছর কঠোর শ্রম। কিন্তু তাকে এমন একটা প্রস্তাব দেওয়া হয়, এই পরীক্ষায় অংশ নিলে তোমার সাজা কমানো হবে। ইউরি রাজি হয়, তার সম্মতিপত্রে সই ছিল। সে ভেবেছিল সে বিজ্ঞানের জন্য কিছু করছে। এরপরে ছিল সাবজেক্ট বেটা, যার নাম নিকোলাই, বয়স 28, সহিংস অপরাধের ইতিহাস। তার ফাইলের সম্মতির জায়গাটা খালি, শুধু লাল কালি দিয়ে লেখা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার। সে আদৌ বুঝেছিল কিনা সে কিসে যাচ্ছে তা কেউ জানে না। এবং সর্বশেষে ছিল সাবজেক্ট গামা, এলেনা মোরোজোভা। তার বয়স 31, রাজনীতিক বন্দী, অ্যান্টি সোভিয়েত সাহিত্য বিতরণ। তার 2 মেয়ে ছিল, দুজনেই মারা যায় ভোরকুটা শ্রম শিবিরে, শীতে, নিউমোনিয়ায়। 3 মাস পর এলেনা নিজে আবেদন করে, আমাকে নিন। ভলকোভের মার্জিনে নোটে লেখা ছিল গভীর শোকজনিত মানসিক বিচ্ছিন্নতা, প্রোটোকল অনুযায়ী এগোনো হোক। এলেনার আর কিছুই হারানোর ছিল না। 1971 সালের 12ই ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়। 3জনকে গভীর অচেতন করা হয়, তারপর ধীরে ধীরে ক্যাটালিস্ট দেয়া হয়। হার্ট রেট নামতে থাকে, 60, 40, 20, শেষ পর্যন্ত মিনিটে 8 থেকে 10 বার মাত্র। শ্বাস প্রশ্বাস মিনিটে 2 বার। তাদের শরীর ডুবিয়ে দেওয়া হয় এমন এক ধরনের উষ্ণ ঘন জেলের ভিতরে এবং লোহার ঢাকনা লাগানো হয়। ভলকোভের টেপে 3টা শব্দ রেকর্ড করে, মেটাল অন মেটাল বা ধাতুর উপরে ধাতু। তারপর নীরবতা। প্রথম বছর সবকিছুই ভালোভাবে চলছিল, শরীর নষ্ট হচ্ছে না, পেশি ঠিক আছে, কোনো ধরনের ঘা নেই। ভলকোভ খুশি। দ্বিতীয় বছর এসে মনিটরগুলো অদ্ভুত কিছু দেখাতে শুরু করে। ব্রেইনের কার্যকলাপ স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেশি। গভীর ঘুমে থাকার কথা, কিন্তু ইইজি সিগন্যাল দেখাচ্ছে। এমন এক প্যাটার্ন মেশিনে দেখা যাচ্ছে যেন কেউ জটিল ধরনের কোনো অঙ্ক সমাধান করছে। ভলকোভ প্রথমে ভাবে মেশিন নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু যন্ত্র বদলালেও রিডিং একই থাকে। তারা ঘুমিয়েছিল না। সাধারণত জেগে থাকলে বা মানুষ যখন কোনো জটিল ধরনের সমস্যা সমাধান করে তখন ব্রেন থেকে এই ধরনের সিগন্যাল পাওয়া যায়। কিন্তু এখানে সাবজেক্টগুলো তো ঘুমিয়েছিল। তার মানে কি তারা ঘুমিয়েছিল না, তারা ভেতরে কোথায় জেগেছিল? 1974 সালের 1 নভেম্বর, 3 বছর পরে ভলকোভ ট্যাঙ্কের ঢাকনা খুলে দেয় এবং যা ঘটে তা কোনো মেডিকেল বইতে নেই। ট্যাঙ্ক থেকে বের করার পরে 3জনকে অ্যাড্রেনালিন দেওয়া হয় এবং এর মাধ্যমে তাদের হার্টবিট বাড়ানো হয় এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। যখন তারা স্বাভাবিক হয় তখন তাদের মধ্যে অদ্ভুত কিছু বিষয় দেখা যায়। 3জন ব্যক্তি একই সময় মেইনটেইন করে এক ধরনের ঘড়ির মতো আচরণ করে। তারা 3জনই একই সময় দাঁড়ায়, একই সময় বসে এবং একই সময় একই রকমভাবে নড়াচড়া করে, যেন তারা কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নয় বরং একই ব্যক্তি। এদের মধ্যে এলেনা প্রথম কথা বলে। এলেনা জিজ্ঞেস করে, আপনাদের সময়ে আমরা কতদিন ছিলাম? ভলকোভ বলে, 3 বছর। এলেনা মাথা নাড়ে, না, সেটা ঠিক নয়। সে বলে, আমি ভেতরে আমার মেয়েকে 10,000 বার বড় করেছি, 10,000 সম্ভাবনা। ভলকোভ বলে, এগুলো হচ্ছে ট্রমার ফল। দীর্ঘদিন ধরে গভীর চাপে বদ্ধ জায়গায় থাকার কারণে ব্রেন এ ধরনের চিন্তা করছে। কিন্তু এলেনা শান্তভাবে উত্তর দেয়, আমরা শরীর ছাড়াই বেঁচেছিলাম। এবং এর পরের দিনগুলোতে আরেকটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে যে তারা 3জন আর ঘুমোচ্ছে না। 1 দিন, 2 দিন, 3 দিন, তাদের চোখে কোনো ক্লান্তি নেই, তাদের শরীরের মতো কোনো কম্পন নেই। একজন মানুষের পক্ষে এটা প্রায় অসম্ভব,
কারণ মানুষ ঘুম ছাড়া থাকতে পারে না, কারণ তাদের মস্তিষ্ক গরম হয়ে যায়, নিউরনগুলো ভুল সিগন্যাল পাঠাতে শুরু করে, চিন্তা এলোমেলো হয়। কিন্তু এখানে ঘটেছিল সম্পূর্ণ উল্টো। তারা একই সময় দাঁড়াচ্ছে, একই সময় বসছে, একই সময় তাকাচ্ছে, কোনো ধরনের ঘড়ি ছাড়াই। ফ্যাসিলিটির স্টাফরা প্রথমে ভেবেছিল এটা কাকতালীয়। তারপর সব ঘড়ি খুলে নেওয়া হলো, রুটিন ভাঙ্গা হলো, সবাইকে আলাদা রুমে রাখা হলো এবং বাইরের সব পথ বন্ধ করা হলো। তবুও ঠিক একই সময়ে তারা একই কাজ করছিল। এবং এলেনা একটা কথাই বলেছিল, আমরা আর সময় গুনি না, আমরা সময় জানি। এটা কোনো দর্শন নয়, এটা স্নায়ুবিজ্ঞানের কথা। মানুষের মস্তিষ্কে একটা জৈব ঘড়ি থাকে। এই ঘড়ি কখনোই নিখুঁত না, প্রতিদিন কয়েক সেকেন্ড করে এদিক ওদিক হয়। ঘুম, আলো, খাবার, ক্লান্তি সবকিছু এতে প্রভাব ফেলে। এটাকে বলা হয় সার্কাডিয়ান ড্রিফট। কিন্তু এদের ক্ষেত্রে এই ড্রিফট ছিল শূন্য, মানে মস্তিষ্ক আর শরীরের উপর নির্ভর করছিল না, তারা নিজেরাই সময়ে পরিণত হয়েছিল। এছাড়াও এলেনা কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিল। সে বলেছিল, ডক্টর, আপনি কি কখনো শ্বাস নেওয়ার দিকে মন দিয়েছেন? ভলকভ প্রথমে বুঝতে পারেনি। এলেনা ধীরে ধীরে ব্যাখ্যা করেছিল, একজন মানুষকে প্রতিদিন 20,000 বার শ্বাস নিতে হয়। প্রতিবার শ্বাস নেওয়া মানে ফুসফুসের ভিতরে বাতাস টানা, ভারী, প্রতিরোধী। এলেনার ভাষায় বাতাসটা অনেকটা সুপের মতো, ঘন, টানতে হয়। এখন আপনি যদি মন দেন, আপনিও টের পাবেন, শ্বাস নিজে নিজে হয় না, এটা একটা কাজ। তারপর সে বলেছিল হার্টের কথা। মানুষের শরীরের হার্ট মিনিটে 70 থেকে 75 বার স্পন্দন করে, মানে প্রতি ঘন্টায় প্রায় 4200 বার, দিনে প্রায় 1,00,000 বার এবং বছরে প্রায় 36 মিলিয়ন বার। এবং প্রতিবার কাজ করার সময় এই হার্ট প্রায় 5 লিটার রক্ত ঠেলে দেয়। এই রক্ত যায় প্রায় 96,000 কিলোমিটার লম্বা রক্তনালীর ভিতর দিয়ে। এটা প্রায় পৃথিবীকে 2 বার ঘুরে আসার মতো দূরত্ব প্রতিদিন, এবং আপনার পুরো জীবনের প্রতিদিন। এলেনা বলেছিল, এটা আপনি টের পান না, কারণ আপনি এতে অভ্যস্ত, কিন্তু এটা থামে না, কখনো না। তারপর সে শরীরের কথায় আসে। খাওয়া, হজম, বর্জ্য ত্যাগ, ঘুম, ঘুম ভাঙ্গা, এই সব কিছুই হলো রক্ষণাবেক্ষণ। এলেনার কথায়, আপনি আপনার পুরো জীবন এই যন্ত্র সার্ভিস করতেই কাটান। তারপর সে জেল বা ক্যাটালিস্টের কথা বলে। এই ক্যাটালিস্টের ভিতরে তাদের কোনো শ্বাস নেওয়ার দরকার ছিল না, কারণ তারা একটি মেশিনের মাধ্যমে পাইপ দিয়ে নিঃশ্বাস চালানো হতো। রক্ত ঠেলার দরকার ছিল না, কারণ তাদের হার্টবিটের পরিমাণ খুব কম ছিল। এমনকি পেশিও নড়ানোর দরকার ছিল না। তাদের হৃদয় প্রায় থেমেছিল, তাদের নিঃশ্বাস ছিল মিনিটে প্রায় 2 বার, মানে শরীর প্রায় নীরব। এই নীরবতার ভিতরে মস্তিষ্ক অবশেষে মুক্ত হয়েছিল। কোনো শব্দ নেই, কোনো ব্যথা নেই, কোনো ওজন নেই, শুধু চিন্তা। এলেনা বলেছিল, আমরা বিশুদ্ধ চিন্তার কাঠামো বানিয়েছিলাম। এটার মানে কি? মানুষ সাধারণত চিন্তা করে শরীরের সীমার ভিতর। ক্ষুধা লাগে, ব্যথা লাগে, ক্লান্ত লাগে, এগুলো চিন্তাকে থামায়। কিন্তু ক্যাটালিস্ট বা জেলের ভিতরে এই সবগুলো ছিল বন্ধ। তাদের মস্তিষ্কের সামনে ছিল সময়, অফুরন্ত সময়। 3 বছর তারা এর ভিতরে কাটিয়েছিল, হাজার হাজার বছরের চিন্তা। এলেনা তার মেয়েকে 10,000 বার বড় করেছিল, কারণ সেখানে চিন্তার কোনো ঘড়ি ছিল না। এখন বুঝুন, তাদের জন্য শরীরে ফিরে আসা মানে কি? প্রতিটি নিঃশ্বাস যন্ত্রণা, প্রতিটি হৃদস্পন্দন আঘাত, প্রতিটি নড়াচড়া স্নায়ুর সমস্যা। এই অবস্থায় স্বাভাবিক মানুষের মতো বেঁচে থাকা অসম্ভব। জেগে থাকা মানেই ছিল তাদের জন্য অবিরাম কষ্ট। তাই 18ই নভেম্বর তারা সিদ্ধান্ত নেয়। তাদের ঘাড়ে চোয়ালের নিচে আঙ্গুল রেখে শ্বাস প্রশ্বাস ধীর করার পদ্ধতি তারা অবলম্বন করে। তারা জানতো কোথায় চাপ দিলে হার্ট থেমে যায়, এবং 4 সেকেন্ড ব্যবধানে ইউরি, এরপর নিকোলাই এবং এলেনা একের পর এক এই পৃথিবী থেকে চলে যায়। এটা ছিল একটা নিখুঁত সমাপ্তি। এরপরে ময়নাতদন্তে দেখা যায় তাদের ব্রেন এত বেশি কাজ করেছে, তাদের ব্রেনের কোষগুলো কাচের মতো শক্ত হতে শুরু করেছে। এবং সর্বশেষে ইউরির সেলের দেওয়ালে একটি ডায়াগ্রাম পাওয়া যায়। এই ডায়াগ্রামটি কালো জেল দিয়ে আঁকা। এই জেল তার শরীর থেকেই বের হচ্ছিল, মানে তার শরীর নিজেই হোমিওস্ট্যাসিস উৎপাদন করছিল। এই ডায়াগ্রামের নিচে লেখা, দরজাটা সবসময় খোলা ছিল, আমাদের শুধু খুঁজে বের করতে হয়েছে। এই সব কিছু ভলকভকে মারাত্মকভাবে প্রভাবিত করে। সে নিজে শ্বাস প্রশ্বাস অনুভব করতে শুরু করে, রক্তের চাপ টের পায়। সে তার লগে লেখে, ওরা চলে যেতে চায়নি, বরং ওরা বাড়ি ফিরতে চেয়েছিল। এবং তারপর ভলকভ নিজেই ফ্যাসিলিটি 33-তে যায়, এবং রাত 3টায় সে আর কখনো ফিরে আসে না। 50 বছর পরেও
মানুষ মনে করে মাটির নিচে একটা ছন্দ ধরা পড়ে, হার্টবিটের মতো, মিনিটে ৮ থেকে ১০ বার। ঠিক সেই হার্টের রেট যেটা মানুষের থাকে যখন সে তার শরীরকে ছেড়ে দেয়। তাই এই প্রশ্ন আমাদের জন্য, আমরা কি সত্যিই এই শরীর, নাকি আমরা এমন কিছু যেটা একদিন এই ভার, এই বাতাস, এই অবিরাম শব্দ ছেড়ে যেতে চাইবে? আর যদি দরজাটা সবসময় খোলাই থাকে, তবে আমরা কি সেটা খুঁজে পেতে চাইবো?